ভেড়ার গোয়েন্দাগিরির কাহিনী কখনো শুনেছেন আপনারা? হ্যাঁ, আজকে আমি আপনাদের শোনাবো ভেড়ার গোয়েন্দাগিরি করে এক জটিল কেস সলভ করার গল্প। এই ভেড়াগুলো মোটেই স্বাভাবিক ভেড়া ছিল না। এরা ছিল খুবই বিচক্ষণ ও মানুষের মতোই বুদ্ধিসম্পন্ন ভেড়া। মালিক মারা যাবার পর তারা মালিকের মৃত্যুর প্রতিশোধ নিতে নেমে পড়ে তদন্তে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ভেড়ার মার্ডার মিস্ট্রি সলভ করার গল্প। What's with them? গল্পের শুরুতেই আমরা পরিচিত হই একজন বৃদ্ধ রাখাল জর্জের সঙ্গে। তার কাছে ভেড়াগুলো কোনো সাধারণ পশু ছিল না, বরং ছিল তার নিজের পরিবারের মতোই। প্রতিটি ভেড়ার সে আলাদা নাম রেখেছিল। স্বভাবের দিক থেকেও প্রতিটি ভেড়া আলাদা ছিল। দুষ্টুমি করার দিক থেকে সবার আগে নাম আসে রনি আর রেচির। সুযোগ পেলেই তারা একে অপরকে ধাক্কা মেরে ঝগড়া লাগিয়ে দেয়। অন্যদিকে ক্লাউড সারাদিন হাসি তামাশা করতেই ব্যস্ত থাকে। ম্যাপল বয়সে সবচেয়ে বড় ছিল। তার শরীর দুর্বল হলেও অভিজ্ঞতায় সে সবার সেরা ছিল। আর আছে সেবাস্টিয়ান। বিশাল আকারের এই ভেড়াটা সব সময় একা থাকে। সে নিজের ইচ্ছা মতো দূরে কোথাও চলে যেত, আবার নিজের ইচ্ছা হলে বাড়িতে ফিরে আসতো। কেউই জানে না কেন সে ঝাঁক থেকে নিজেকে দূরে রাখে। কিন্তু এদের সবার মধ্যে সবচেয়ে আলাদা হলো লিলি। জর্জ প্রায়ই বলতো, আমার কথা না বললেও লিলি সব বুঝে ফেলে। প্রতিদিন সকালে জর্জ সবার আগে ভেড়াগুলোকে খাবার খাওয়ায়, তারপর তাদের যত্ন নেই, অসুস্থদের ওষুধ খাইয়ে দেয়। আর রাতে সবাইকে একসঙ্গে বসিয়ে সে তাদের গোয়েন্দার গল্প শোনাতো। যদিও জর্জ ভাবতো ভেড়ারা কিছুই বোঝে না, সে শুধু নিজের একাকিত্ব দূর করার চেষ্টা করছে। কিন্তু আসল চমক তখনই আসে। জর্জ ঘুমিয়ে পড়তেই দেখা যায় ভেড়াগুলো নিজেদের মধ্যে গল্প নিয়ে আলোচনা করছে। লিলি বলতো, আমি তো 2 অধ্যায় আগে বুঝে গেছি খুনিকে। ম্যাপল অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু পুলিশ তো অন্য প্রমাণ পেয়েছে। লিলি তখন শান্তভাবে উত্তর দেয়, সেটাই তো আসল চাল। সত্যিকারের খুনি এমন প্রমাণই রেখে যায় যাতে তদন্ত ভুল পথে চলে যায়। পরদিন জর্জ গল্প শেষ করতেই দেখা যায় লিলির কথাই সত্যি ছিল। খুনি সত্যি সেই ব্যক্তি যাকে কেউ সন্দেহই করেনি। সেদিন থেকেই বোঝা যায় লিলি শুধু বুদ্ধিমান নয়, সে একজন জন্মগত গোয়েন্দা। এই ভেড়াগুলোর মাঝে আছে একটি ছোট্ট মেষশাবক যে জন্মেছিল শীতকালে। ভেড়াদের নিয়ম অনুযায়ী এত অশুভ বলে মনে করা হতো, তাই সবাই তাকে উইন্টার ল্যাম্প বলে ডাকে এবং নিজের ঝাঁক থেকে দূরে রাখে। কিন্তু একজন মানুষ কখনো তাকে আলাদা চোখে দেখেনি, সে হলো জর্জ। তার কাছে সব ভেড়াই সমান। একদিন জর্জ শহরে যায়, চার্চে এক বান্ডিল টাকা দান করে। তার অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল পুরোহিতের সাথে তার কোনো ঝামেলা আছে। ফিরে এসে সে নিজের ভ্যানে বসে একটি চিঠি লিখে। লেটারটা ছিল তার মেয়ের উদ্দেশ্যে। সে অনেক বছর পর তাকে বাড়িতে ফিরে আসতে বলছে, কিন্তু তখনও কেউ জানে না এই চিঠি খুব শিগগির একটি ভয়ঙ্কর রহস্যের শুরু করতে যাচ্ছে। পরদিন সকালে আরেকজন রাখাল ক্যালেব জর্জের সঙ্গে দেখা করতে আসে। তাকে দেখতেই সব ভেড়ারা খুশি হয়ে যায়, কারণ তারা সবাই ক্যালেবকে পছন্দ করে। কিন্তু এক পর্যায়ে জর্জ এতটাই রেগে যায় যে তাকে ধাক্কা দিয়ে ভ্যান থেকে বার করে দেয়। ভেড়াগুলো কিছুই বুঝতে পারে না, তাই তারা এই অপ্রিয় স্মৃতি তাদের ব্রেন থেকে মুছে ফেলতে সবাই 1, 2, 3 বলে। আর সাথে সাথে এই স্মৃতিটি তাদের মস্তিষ্ক থেকে মুছে যায়। তারা এইভাবে তাদের অপ্রিয় ও অনাকাঙ্ক্ষিত স্মৃতি যে কোনো সময় মুছে ফেলতে পারত। সেদিন রাতে একজন অচেনা মানুষ জর্জের ভ্যানের দরজায় কড়া নাড়ে। ভিতরে কি কথা হয় তা আমাদের দেখানো হয় না, শুধু দেখা যায় পরদিন সকালে লিলি দৌড়ে এসে দেখে জর্জ মাটিতে নিথর হয়ে পড়ে আছে। প্রথমে সে ভাবে হয়তো জর্জ মজা করছে, কিন্তু ম্যাপল যখন তার বুকের স্পন্দন পরীক্ষা করে তখন সবাই বুঝে যায় জর্জ আর বেঁচে নেই। এই প্রথম ভেড়াগুলো বুঝতে পারে মানুষও মারা যায়। যে মানুষটা প্রতিদিন তাদের খাওয়াতো, যত্ন নিত, রাতে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিত, সে আর কোনোদিন ফিরবে না। সবাই কান্নায় ভেঙে পড়ে। লিলিও নিজেকে সামলাতে পারছিল না, তাই সে বলে, আমাদের ওকে ভুলে যেতে হবে, না হলে এই কষ্ট আমরা সহ্য করতে পারবো না। এই বলে তারা জর্জের সমস্ত স্মৃতি মাথা থেকে মুছে ফেলতে চাচ্ছিল। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সেবাস্টিয়ান। তার কণ্ঠে প্রথমবারের মতো আবেগ ফুটে ওঠে, না, আমরা জর্জকে ভুলবো না। সে আমাদের জন্য সবকিছু করেছে, আর যতক্ষণ না তার মৃত্যুর বিচার হচ্ছে ততক্ষণ আমরা কেউ তাকে ভুলতে পারি না। ঠিক সেই মুহূর্তে ছোট্ট উইন্টার ল্যাম্প ধীরে ধীরে বলে ওঠে, জর্জের গল্পে মানুষ কখনো নিজে নিজে মরে না, কেউ না কেউ তাকে খুন করে। এই একটি কথায় লিলির মাথায় বজ্রপাতের মতো আঘাত করে। সে বুঝতে পারে জর্জ স্বাভাবিকভাবে মারা যায়নি, তার খুন হয়েছে। আর সেই মুহূর্ত থেকেই একদল ভেড়া শুরু করে এমন এক খুনের তদন্ত যা পুরো শহরের পুলিশও সমাধান করতে পারেনি। জর্জের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে পুরো শহর ফার্মে ভিড় জমায়। পুলিশ অফিসার টিম ঘটনাস্থল তদন্ত করতে শুরু করে। বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল জর্জ হয়তো স্বাভাবিকভাবেই মারা গেছে, কিন্তু লিলি একটা জিনিস খেয়াল করলো, গত রাতে জর্জ একা ছিল না। ভ্যানের ভেতরে 2টি গ্লাস রাখা ছিল, অর্থাৎ মৃত্যুর আগে সে কারো সঙ্গে বসে পানীয় খেয়েছিল। আরেকটা বিষয় আরো অদ্ভুত, যদি জর্জ নিজে বাইরে বের হয়ে থাকে তাহলে তার টুপি আর কোট ভ্যানের ভেতরে রয়ে গেল কেন? এ সব
মিলিয়ে লিলি নিশ্চিত হয়ে যায় এটা কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন। এইদিকে ছোট্ট উইন্টার ল্যাম্প বলল, আমি গত রাতে জর্জের ভূত দেখেছি। সবাই ওর কথা উড়িয়ে দিলেও লিলির মনে হচ্ছিল হয়তো ও আসলে এমন কিছু দেখেছে যেটা এখনো ঠিকভাবে বোঝাতে পারছে না। কিছুক্ষণ পর চার্চের ঘন্টা বেজে ওঠে। সারা শহর জড়ো হয়েছে জর্জের মৃত্যুর খবর শুনতে। লিলি সিদ্ধান্ত নেই খুনি যদি শহরের কেউ হয় তাহলে আজ সে নিশ্চয়ই ভিড়ের মধ্যেই থাকবে। জীবনে এই প্রথম কয়েকটি ভেড়া ফার্মের বাইরে বার হয়। রাস্তা পার হওয়ার মতো সাধারণ কাজও তাদের কাছে ছিল বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। লিলি ভয়ে থেমে যায় এবং সে তো রাস্তার পাশেই শুয়ে পড়ে। ঠিক তখনই একটা ছোট্ট মুরগি তাদের সামনে দিয়ে অনায়াসে রাস্তা পার হয়ে যায়। ওটা দেখে তাদের ইগোতে লেগে যায়। তারা তখন চোখ বন্ধ করে রাস্তা পার করা শুরু করে। তারপর দুজন একসঙ্গে রাস্তা পার করে এমন খুশি হয় যে যেন তারা যুদ্ধ জিতে এসেছে। শহরে পৌঁছে তারা এমন একটা খবর শুনলো যা পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিল। পুলিশ জানালো যে জর্জের শরীরে বিষ পাওয়া গেছে, অর্থাৎ এটা নিশ্চিতভাবেই খুন। আর বিষটা তৈরি হয় এক ধরনের বেরি ফল থেকে, যেগুলো চার্চের আশেপাশেই জন্মায়। এখন শুধু জানতে হবে বিষটা কে মিশিয়েছিল। ঠিক তখনই শহরে আসে এক সুন্দরী তরুণী, তার নাম ছিল রেবেকা। সে নিজের পরিচয় দিতে সবাই অবাক হয়ে যায়, কারণ সে ছিল জর্জের মেয়ে। যে চিঠিতে জর্জ মৃত্যুর আগে লিখেছিল সেটা আসলে রেবেকার জন্যই ছিল। জর্জের উইল পড়ে শোনানো হয়, যেখানে জানা যায় যে ফার্ম, ভ্যান, ভেড়া আর 1000 একর জমি সবকিছু রেবেকার নামে লেখা ছিল। আর সবচেয়ে বড় ধাক্কাটা ছিল জর্জের ব্যাংকে নাকি জমা আছে $30 মিলিয়ন। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়। একজন সাধারণ রাখালের কাছে এত টাকা কোত্থেকে এলো? তখন জানা যায় যে 2 বছর আগে জর্জ ভেড়ার একটি দুরারোগ্য রোগের ওষুধ আবিষ্কার করেছিল। সেই ওষুধ বিক্রি করে সে কোটিপতি হয়েছিল। এইদিকে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে। শহরে আসা সাংবাদিক মেথিও জানায় হত্যার রাতে সে ফার্মের কাছে একজন মানুষকে টর্চ হাতে বেরিয়ে যেতে দেখেছিল। এই তথ্য শুনে পুলিশ টিম তাকে তদন্তে সাহায্য করতে দেয়। অন্যদিকে লিলিও বসে নেই। সে বুঝতে পারে মানুষের পুলিশ খুব ধীরে এগোচ্ছে, তাই তাদের নিজেদেরই তদন্ত শুরু করতে হবে। জর্জ প্রতিদিন যে গোয়েন্দা গল্প পড়তো সেই বইটাই হয়তো পুলিশকে সাহায্য করতে পারে। তাই রাতে সবাই মিলে চুপি চুপি ভ্যানে ঢুকে বইটা বের করে থানার দরজার সামনে রেখে আসে। এদিকে লিলি কথা বলতে যায় সেবাস্টিয়ানের সঙ্গে। অনেক অনুরোধের পর সেবাস্টিয়ান নিজের অতীতের কথা খুলে বলে এক সময় নাকি তাকে একটি নিষ্ঠুর কার্নিভালে কুকুরের সঙ্গে লড়াই করানো হতো। প্রতিদিন তার রক্ত ঝরতো, মানুষ হাততালি দিত। সেই নরক থেকে তাকে উদ্ধার করেছিল একমাত্র মানুষ, আর সে হলো জর্জ। এরপর থেকেই সে জর্জের কাছে ঋণী হয়ে আছে। এই কথাগুলো শুনে লিলি বুঝতে পারে সেবাস্টিয়ান ইচ্ছে করে একা থাকে না। সেও আসলে একসময় উইন্টার ল্যাম্প ছিল, যাকে নিজের জাগ থেকে গ্রহণ করা হয়নি। এইদিকে পুলিশের সন্দেহ ধীরে ধীরে রেবেকার দিকে ঘুরে যায়, কারণ হত্যার রাতে সে শহরে এসেছিল আর জর্জের মৃত্যুর পর সবচেয়ে বেশি সম্পত্তিও সেই পাচ্ছে। এমনকি তার একটি ব্রেসলেটও ভেড়াগুলো ঘটনাস্থলের কাছে পায়। তাই একটি ভেড়া পুলিশের টুপি নিয়ে সে ব্রেসলেটের দিকে পালিয়ে যায়। এরপর পুলিশ তার জুতায় বিষাক্ত বেরির চিহ্ন খুঁজে পায়। সব প্রমাণ যেন একটাই কথা বলছে, রেবেকাই খুনি। রেবেকা বারবার কাঁদতে কাঁদতে বলছিল, আমি বাবার সঙ্গে শুধু দেখা করতে এসেছি, এটা সত্যি, কিন্তু আমি তাকে হত্যা করিনি। তিনি শুধু চেয়েছিলেন আমি যেন তার ভেড়াগুলোর যত্ন নিই। কিন্তু কোনো লাভ হলো না। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। লিলি দূর থেকে সবকিছু দেখছিল, কিন্তু তার মন বলছিল এত সহজে রহস্যের সমাধান হতেই পারে না। জর্জ যে গোয়েন্দা গল্প পড়াতো সেখানে আসল খুনি কখনো এত সহজে ধরা পড়তো না। তার মানে আসল খুনি এখনো সবার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। রেবেকাকে গ্রেপ্তার করার পর সবাই ধরেই নিল রহস্যের শেষ হয়ে গেছে, কিন্তু লিলির মন সেটা মানতে রাজি ছিল না। কারণ জর্জ তাকে সবসময় একটা কথাই শেখাতো, সবচেয়ে সহজ উত্তরটাই সবসময় সঠিক উত্তর হয় না। ঠিক তখনই লিলি আর ম্যাপল সিদ্ধান্ত নেই একবার কেলেবের খামারে গিয়ে দেখে আসবে। যেহেতু পরদিন থেকেই তারা কেলেবের খামারে চলে যাবে, তাই আগেই নতুন ঝাঁকের সঙ্গে পরিচয় করে নেওয়াই ভালো। কিন্তু সেখানে পৌঁছে তাদের সামনে খুলে যায় এক ভয়ঙ্কর সত্য। সেখানে শত শত ভেড়া আতঙ্কে দিন কাটাচ্ছে, কেউই স্বাভাবিক ছিল না। একটি ভেড়া ভয়ে কাঁপতে কাঁপতে শুধু একটাই কথা বলে, পালাও, যত তাড়াতাড়ি পারো পালাও। হঠাৎ করে দূর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে, আর সব ভেড়া মুহূর্তের মধ্যে ছুটে পালিয়ে যায়। কৌতূহলী হয়ে লিলি আর ম্যাপল শব্দের উৎসের দিকে এগিয়ে যায়। তারপর তারা যা দেখলো সেটা তাদের কল্পনারও বাইরে ছিল। কেলেব গোপনে কসাই হেমের সঙ্গে মিলে ভেড়াগুলোকে জবাই করে মাংস বিক্রি করছিল। জর্জ যাদের নিজের পরিবারের মতো আগলে রেখেছিল তাদের জন্য অপেক্ষা করছে একই পরিণতি। ঠিক তখনই কেলেবের হিংস্র কুকুরগুলো লিলি আর ম্যাপলের দিকে তেড়ে আসে। দুজন প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু লিলি আর পারছিল না। একটা কুকুর ঠিক তার উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বজ্রপাতের মতো সামনে এসে দাঁড়ায় সেবাস্টিয়ান। সে একাই কুকুরগুলোর সঙ্গে লড়াই করতে শুরু করে। একটার পর একটা আঘাত সহ্য করে সে পিছিয়ে যায় না। অবশেষে কুকুরগুলো পালিয়ে যায়, কিন্তু সেবাস্টিয়ানের শরীর রক্তে ভেসে গেছে। লিলি কান্নায় ভেঙে পড়ে। সে কাপা গলায় জিজ্ঞেস করে, তুমি নিজের জীবন
বাজি রাখলে কেন? হালকা হাসি দিয়ে সেবাস্টিয়ান বলে, কারণ তুমিও তো আমার পরিবারেরই একজন। এই কথাটুকু বলে সে নিঃশব্দে চোখ বন্ধ করে ফেলে। লিলির চোখ দিয়ে অজরে পানি ঝরতে থাকে। কোনো মতে ফার্মে ফিরে এসে লিলি সবাইকে সত্যিটা জানায় ক্যালেব তাদের কিনে নিয়ে যাবে, তারপর একে একে সবাইকে হত্যা করবে। কিন্তু কেউ তার কথাই বিশ্বাস করলো না, বরং তারা লিলির এই অপ্রিয় কথাটি মাথা থেকে মুছে আগের মতোই সব ভুলে গেল। এই প্রথম লিলি নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছিল। সে একা বসে জর্জের ভ্যানের সামনে কাঁদছিল। ঠিক তখনই তার মনে হয় যেন জর্জের কণ্ঠ ভেসে আসছে, লিলি, সন্দেহভাজন আর খুনিকে কখনো এক মনে করো না। আসল খুনি সবসময় অন্য কাউকে সামনে ঠেলে দেয়। এই কথাটাই যেন বিদ্যুতের মতো আঘাত করলো লিলিকে। হঠাৎ লিলির চোখে ভেসে উঠল জর্জের দুই হাত, একটা হাত নীল আর একটা সবুজ। জর্জ প্রতিদিন নীল ওষুধ ব্যবহার করত, তাহলে অন্য হাত সবুজ হলো কিভাবে? ঠিক তখনই লিলির মাথায় পুরো রহস্যটা পরিষ্কার হয়ে যায়। সে ছোট্ট উইন্টার ল্যাম্পকে নিয়ে থানায় যায়। উইন্টার ল্যাম্প রং দিয়ে এমন একটি ইঙ্গিত রেখে আসে যা দেখে পুলিশ অফিসার টিমও সত্যিটা বুঝে ফেলে। তারপরে সে দৌড়ে আদালতে পৌঁছে রেবেকাকে থামিয়ে দেয়। সে চিৎকার করে বলে, রেবেকা খুনি নয়। সবাই তখন হতবাক হয়ে যায়। টিম ধীরে ধীরে পুরো রহস্য খুলে বলতে শুরু করে। আসল খুনি হচ্ছে সাংবাদিক ম্যাথিউ। কিন্তু ম্যাথিউর আসল পরিচয়টা ছিল আরো ভয়ঙ্কর। সে ছিল আসলে জর্জেরই ছেলে। তার নাম ছিল পিটার। নিজের পরিচয় লুকিয়ে সাংবাদিক সেজে সে শহরে এসেছিল। সে আগে জানতে পেরেছিল জর্জ তার কোটি কোটি ডলারের সম্পত্তি রেবেকার নামে লিখে দিয়েছে। লোভে অন্ধ হয়ে সেই রাতে সে জর্জের সঙ্গে দেখা করে। দুজন একসঙ্গে বসে পানীয় খাচ্ছিল। তখন সুযোগ বুঝে সে জর্জের গ্লাসে বিষ মিশিয়ে দেয়। জর্জ অসুস্থ হয়ে পড়লেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিলেন। ধস্তাধস্তির সময় তিনি ম্যাথিউর চুল শক্ত করে ধরে ফেলেছিলেন, আর সেখানেই লুকিয়ে ছিল আসল ক্লু। ম্যাথিউ নিজের চেহারা বদলাতে সস্তা হলুদ রং লাগিয়ে রেখেছিল। জর্জের হাতে থাকা নীল ওষুধ সেই হলুদ রঙের সঙ্গে মিশে সবুজ হয়ে যায়। এটাই ছিল এমন এক প্রমাণ যেটা খুনি নিজেও বুঝতে পারেনি। সব সত্যি প্রকাশ হয়ে যেতেই ম্যাথিউ পালানোর চেষ্টা করে। সে গাড়ি নিয়ে দৌড় দেয়। কিন্তু যারা সারা জীবন সুযোগের অপেক্ষায় ছিল, সেই দুষ্টু দুই ভেড়া রনি আর রেচি সামনে এসে দাঁড়ায়। একসঙ্গে তারা এমন জোরে ধাক্কা দেয় যে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায়, আর গাড়ির সমস্ত পার্টস খুলে অবস্থা খারাপ হয়ে ম্যাথিউ অজ্ঞান হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে পুলিশ ম্যাথিউকে গ্রেপ্তার করে। অবশেষে জর্জের খুনের বিচার হয়। রেবেকা মুক্তি পেয়ে যায়। সে শুধু বাবার সম্পত্তি নেয় না, বাবার অসমাপ্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। জর্জের সব ভেড়াকে নিজের পরিবারের মতো আগলে রাখে। এমনকি ক্যালেবের ফার্মে বন্দি থাকা ভেড়াগুলোকেও সে উদ্ধার করে নিয়ে আসে। আর সবচেয়ে আবেগের মুহূর্ত আসে একেবারে শেষে। যে ছোট্ট উইন্টার ল্যাম্পকে সবাই সারা জীবন অবহেলা করেছে, লিলি তার কাছে এগিয়ে যায়। মুচকি হেসে বলে, আজ থেকে তোমার নাম জর্জ। এরপর প্রথমবারের মতো পুরো ঝাঁক থেকে নিজেদের একজন হিসেবে গ্রহণ করে। যে ছোট্ট মেষ শাবকটা সারা জীবন একা ছিল, সে অবশেষে একটা পরিবার খুঁজে পায়। আর এখানে শেষ হয় এমন এক গল্প যেখানে মানুষ নয়, একদল ভেড়াই তাদের সবচেয়ে প্রিয় মানুষটির জন্য বিচার এনে দিয়েছিল।